দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের খনন মনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। গ্যালারি কায়ার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 35 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আসসালামু আলাইকুম বড় ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও টাকা পাও তুমি আমার কাছে? না না, আগে দেখছি তোমার চিনা চিনা লাগতেছে। থাকবো কেন, খালি শাড়িতে সালাম করতে, পাও তো সই নেই। আম্মা তুমি কে? মা, আমার নাম সীমা। সীমা? সীমা নামে তো কাউকে আমরা চিনি না। আমার চিনি না। চেনার কথাও না মা। তাহলে তুমি আমাকে মা ডাকছো কেন? আপনাকে মা ডাকছি কারণ আমি আপনার ছেলের বউ। আম্মা আল্লাহর কসম, আমি বিয়ে করিনি, আমি তার বিয়ে করিনি, আমি কোনো বিয়েই করি নাই। এই তুমি এসব কি বলছো? তুমি আমার ছেলের বউ হতে যাবে কেন? জি মা, আমি আপনার ছেলের বউ। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। আমি গান গাহি আপনার সুখে, তুমি কেন এসে দাঁড়াও সুখে, আলে আর মতো ডাকিও নায়ার নিষিদ্ধ অন্ধকারে, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী শবনম প্রিয়াঙ্কা। শুভ দুপুর। শুভ দুপুর আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে, গান শুনবো সেটার একটা এক্সাইটমেন্ট কাজ করছে। শুরুতে জানি যে গান নিয়ে তো ব্যস্ত আছেন, এখন কি কি কাজ করা হচ্ছে, কোন কোন প্ল্যাটফর্মগুলোতে কাজ করা হচ্ছে?
বর্তমানে টেলিভিশন চ্যানেলের লাইভ প্লাস টেলিভিশনের রেকর্ডিং নিয়ে ব্যস্ততা গিয়েছে, যেহেতু কিছুদিন আগে ঈদ গেল, একটু রেস্টে আছি। ঈদের সময় বেশ একটা রাশ গিয়েছিল, আলহামদুলিল্লাহ। আমরা তো শিল্পীরা আসলে বিজি থাকলেই সেটাকে রহমত মনে করি, খুব ভালো লাগে তখন আসলে। এবং স্টেজ শো করা হচ্ছে টুকটাক, এবং কিছু মৌলিক গানের কাজ করা হয়েছে। আচ্ছা, তার মানে গান নিয়ে পুরো দস্তুর ব্যস্ত, এবং আপনার লেখাপড়াও তো চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়ছি, অনার্স করলাম, মাস্টার্স করছি, সামনেই ফাইনাল। সো এটারও একটা প্রেশার আছে, এবং ফাইনালের পরে আসলে সবচেয়ে বড় যে যুদ্ধ, আসলে লাইফে তো একটার পর একটা ফাইটিং আমাদের চলতেই থাকে। সো জবের একটা প্রেশার আছে মাথায়। আচ্ছা, মানে জব করার ইচ্ছেটাও আছে, পাশাপাশি তাহলে গানটা কিভাবে কন্টিনিউ করবেন? আমার কাছে মনে হয় যে আসলে আমি যেহেতু একটা কঠিন একটা সাবজেক্টে পড়েছি, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে আসলে ইউটিলাইজ করা উচিত। এবং আমি মনে করি যে গান তো আসলে গাচ্ছি, আমি কিন্তু খুব ছোটবেলা থেকে গান করি, একদম ক্লাস 3 থেকে আমি স্টেজ শো করি প্রফেশনালি। সো হয়তো অনেক বিরাট কিছু এখনো হতে পারিনি, কিন্তু টুকটুক করে একদম পিঁপড়ার গতিতে আগাচ্ছি। তো ইচ্ছা আছে যে জব করব, এবং তারপরে আসলে যতটুকু সময় পাবো আমি গান গাইবো। মানে দুটোতেই আসলে মেধার বিষয়টি আছে, এবং যেহেতু আপনি সৃষ্টিশীল কাজে আছেন, সেটা থেকেও আসলে দূরে থাকা কিন্তু যায় না একজন গানের শিল্পীর পক্ষে। আপনি বলছিলেন যে অনেক ছোটবেলা থেকে গান শেখা হয়, আপনার বাবার কাছে তো আপনার গানের হাতে খড়ি। একটু জানতে চাই সেই ছোটবেলার সময়টা কেমন ছিল? আমার বাবা ইয়াকুব হোসেন বাবলা, আব্বু নিজেও গান করেন, এবং 1999 সালে আব্বু হচ্ছে রেডিওতে এনলিস্টেড ছিলেন, এবং 2000 সালে হচ্ছে বিটিভিতে। তো সেখান থেকে আসলে আব্বুর শুরু, এবং থাকে না ওই টাইমটাতে আসলে ক্যাসেটের যে সময়টা, সেটা হচ্ছে একদম ডাউন একটা বিষয় ছিল তখন, আস্তে আস্তে চলে যাচ্ছে সেই সময়টা। ওই সময়টাতে আসলে আব্বু এন্ট্রি নিয়েছিলেন। থাকে না যে নিজের স্বপ্নটা আসলে মেয়েকে দিয়ে পূরণ করছেন তিনি, এরকম একটা স্বপ্ন নিয়ে আসলে এগিয়েছি আব্বুর হাত ধরে, এবং এখনো সবসময় কিন্তু আমার আব্বু আমার সাথে থাকেন। আচ্ছা, আপনারা ভাই বোন কতজন? আমার আরেকটা ছোট ভাই আছে, ও ক্লাস 7 এ পড়ে। মানে আপনারা দুজনেই কি গানের মধ্যে আছেন? ও টুকটাক গান করে আর কি, থাকে না যে একদম পেটের থেকেও তো শুনছে ও গান। আপি গান গাচ্ছে, আমার বাবা গান গাচ্ছে, আম্মু করে না। আচ্ছা, তো ওই সেই যে একটা মানে জেনেটিক্যালি যে একটা বিষয় থাকে, সেটা ওর ভিতরে গিয়েছে। হ্যাঁ, ওকেও ছায়ানটে ভর্তি করে দিয়েছি, এবং আমিও ছায়ানট থেকে 7 বছর একটা নজরুল সঙ্গীতের কোর্স শেষ করেছি। আচ্ছা, ছোটবেলায় বাবার কাছে তো প্রথম হাতে খড়ি হলো, তারপর আর কোনো ওস্তাদজির কাছে কি তালিম নেওয়া হয়েছে? তারপর হচ্ছে আমার বাবা আসলে যার মাধ্যমে ক্যাসেটগুলো করেছিলেন, শ্রদ্ধেয় গীতিকার সুরকার মিল্টন খন্দকার, ওনার একটা একাডেমি ছিল। তো আমি সেই একাডেমিতেও বেশ কিছুদিন ছোটবেলায় গান শিখেছি। আচ্ছা, এই যে এতগুলো বছর পরে এসে কি মনে হয় যে সব থেকে বড় প্রাপ্তির জায়গাটা কোনটা? নিজের একটা সন্তুষ্টির জায়গা থাকে না, তাহলে সেটা কি মনে হয়? সন্তুষ্টির জায়গা আসলে আমার কাছে মনে হয় যে আমি খুব অনেস্টলি, খুব লয়ালিটির সাথে আমার প্রফেশনকে আমি হ্যান্ডেল করছি, আলহামদুলিল্লাহ। এবং থাকে না যে অনেক প্রাপ্তি বলবো আসলে তখনই যখন আমরা শিল্পীরা একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলেন বা এই ধরনের কোনো বড় কিছু পাই, তখনই আসলে বড় প্রাপ্তিটা মনে করব। তবে আমার কাছে মনে হয় যে আমি যেভাবে আগাচ্ছি বা যেভাবে গান করছি, খুব অনেস্টের সাথে, খুব লয়ালিটির সাথে, আমার আব্বুর সাথে আমি সবসময় মুভ করি। সো এটা আমার কাছে মনে হয় যে আমার ভালো লাগা, আমার স্যাটিসফ্যাকশন এটা। নিঃসন্দেহে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই যে বাবার সাথে এই যাত্রা পথটা চলতে পারা, এটাই তো অনেক বড় একটি প্রাপ্তির, এবং শ্রোতা দর্শকদের ভালোবাসাও তো সাথে আছে আপনার, না হলে এতগুলো মৌলিক গান আপনার করা হচ্ছে। জানতে চাইবো প্রথম মৌলিক গানের কথা, সেটা কবে করা হয়েছিল? আমার কাছে মনে হয় আমার প্রথম মৌলিক গান আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, আমার ঠিকমতো মনেও নাই, আসলে একটা দেশের গান ছিল সেটা। এবং তারপরে গিয়ে 2015-এ যখন আমি এসএসসি কমপ্লিট করি, তখন আসলে খুব শখের বশেই একটা অ্যালবাম করা হয়েছিল। এখন তো আসলে অ্যালবামটা মিউজিয়ামে রাখার মতনই একটা অবস্থা। তো নিজের জন্য একটা আর্কাইভ করা। তো তখন অনেক বেশি হাইপ ছিল আমাদের প্রিয় কাজী শুভ ভাইয়া, বেলাল খান ভাইয়া, ওনাদের সাথে আমি কাজ করেছি। ওই অ্যালবামে তাদের গান ছিল, এবং আমার বাবার সাথে আর একটা ডুয়েট গান ছিল, বাবা মেয়ের গান। আচ্ছা, ওটা কি একক অ্যালবাম ছিল? একক অ্যালবাম ছিল, সেটা বের হয়েছিল লেজার ভিশন থেকে।
বাহ, চমৎকার। এবং তারপরে আসলে আস্তে আস্তে মনে করেন মিউজিক ভিডিওতে ইনভলভ হওয়া, প্লাস আরো আরো অনেক অনেক আচ্ছা, প্রথম দিকে যে অ্যালবামটি করেছিলেন, পরবর্তীতে কি সেই অ্যালবাম থেকে কোনো গান নিয়ে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা সেটা করা হয়েছে? অ্যালবামের টাইটেলটাই ছিল হচ্ছে নিমন্ত্রণ। তো নিমন্ত্রণ গানটা ছিল হচ্ছে কাজী শুভ ভাইয়ের সাথে, এটারও মিউজিক ভিডিও হয়েছিল, এবং ভাসি ডুবি গানটা ছিল বেলাল খান ভাইয়ের সাথে, সেটারও মিউজিক ভিডিও হয়েছিল একদম ফুল প্রফেশনাল ওয়েতে। হ্যাঁ, অনেক গল্প হচ্ছে, আরো গল্প জানবো, তবে তার আগে একটা গান শুনতে চাইবো আপনার। আমি আমার বাবার লেখা এবং সুরের একটা গান গাই, আব্বুর মায়া লাগের একটা গান আমার সব সময় করা হয়, স্টেজ শোতেও করা হয়, প্লাস টেলিভিশন লাইভগুলোতেও করা হয়। আমি সেই গানটা গাইছি। গানটার গীতিকার সুর করতো আমার বাবা, এবং গানটার মিউজিক কম্পোজিশনে ছিল রেজওয়ান শেখ। শুনি। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। প্রিয়তম রে মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে এই অন্তরে। মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে এই অন্তরে। বাহ, বাবার এই যে গান লেখা এবং সুর করা, সেইটাতে কাজ করতে কি স্বাচ্ছন্দ্য বোধ করেন, না একটু ভয় বেশি কাজ করে, বাবা একটু বেশি সমালোচনা করে, বেশি খুঁতখুঁতে? একদম সমালোচনা তো আসলে সবসময় করতেই থাকে। এবং প্রথম যে গানটা গেয়েছিলাম আমি আব্বুর তোমার ইচ্ছেগুলো শিরোনামে, সেই গানটাতেও আমি 1.9 মিলিয়ন ভিউজ আছে গানটাতে, এবং গানটাতে আমি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে নমিনেশনও পেয়েছিলাম। সো যখন প্রথম গানটাতে একদম আব্বু বাজিমাত করে দিয়েছে, আমার তো আসলে ভয় কাজ করেছে এবং খুব ভালো লাগা কাজ করে। এবং যখন আসলে থাকে না যে নিজের ঘরেই যখন একটা প্রোডাক্টিভ একজন মানুষ আছেন, সো মানে গাইড করার মতন একজন মানুষ, একদম বাইরে আসলে আর মাথা ঘামানো লাগে না, যেমন অন্য আর্টিস্টদের লিরিসিস্ট বা টিউনার নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়। আমার ক্ষেত্রে এখন সেটা অনেকটা কমে গিয়েছে। আচ্ছা, বাবার কাছ থেকে এই লেখালেখির বিষয়টা কি আপনার মধ্যে এসেছে, বা সুর করার বিষয়টা কি আপনার মধ্যে এসেছে? একদম আসেনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এই জিনিসটা একদম পাইনি, এখন জানি না আরেকটু বয়স হলে বা বড় হলে আসবে কিনা, আই ডোন্ট নো। হ্যাঁ, এটা একটা উপলব্ধির জায়গা বা জীবনবোধের জায়গা, যেখান থেকে গান লেখা বা সুর করা যায়। আমরাও আসলে মানে খুব অবাক হয়েছিলাম যখন আব্বু মানে এরকম, আমি আর আম্মু বলতাম কি যে দরজা লাগিয়ে কি করে আব্বু, দরজা মানে অনেকক্ষণ যাচ্ছে দরজা লাগিয়ে মানে থাকে। তোর একদিন মানে সে শোনাচ্ছে গান, তো আমরা তো খুবই অবাক যে এটা কি করলা, তুমি কি করে ফেলছো। তো এটা অনেক মজার ছিল। আসলে বিষয়টি খুব সুন্দরভাবে মানে নিজের পারিবারিক একটা সম্পর্কের মধ্যে গানের যে একটা সম্পর্ক। স্টেজ শোর কথা বলছিলেন, নিঃসন্দেহে একজন শিল্পীর জন্য স্টেজ শো একটা অন্যরকম ভালো লাগার জায়গা। এখন পর্যন্ত কোথায় কোথায় আপনার স্টেজ শো করা হয়েছে? স্টেজ শো তো মানে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ, দেশের বাইরে এখন আসলে যাওয়ার সুযোগ হয়নি। সেটারও কারণ হচ্ছে বাবা, কারণ অর্গানাইজাররা আসলে সাথে বাবা থাকলে বা বাবাকে নিয়ে গেলে একটু হয়তো বা ওনাদের অ্যারেঞ্জমেন্টে প্রবলেম হয়, যার কারণে আসলে সেটা যাওয়ার এখনো সৌভাগ্য হয়নি। তবে গেলে বাবার সাথেই যাব, সেই ইচ্ছাই আছে, একা যাব না। এবং দেশের ভিতরে আসলে অনেক বড় বড় শো করা হয়, যেমন আমাদের যখন সিজন থাকে উইন্টারের সময়টাতে আমাদের একদম পিক আওয়ার থাকে, ওই টাইমটাতে আসলে প্রচুর শোজ করা হয়। এবং এখন কিন্তু অফ সিজন, কিন্তু তাও আলহামদুলিল্লাহ কর্পোরেট অনেক শোজ। রিসেন্টলি আমি বিজিবি চিটাগাং থেকে একটা বড় শো করে আসছি। সো এই তো সব জায়গায় প্রোগ্রাম করা। যখন এইরকম স্টেজ শো করতে যান তখন আপনার যে মৌলিক গান সেগুলোর অনুরোধ কি আসে? হ্যাঁ আসে। এই যে মায়া লাগে রে, প্লাস হচ্ছে আপনার এক পৃথিবী ভালোবাসা নামে আমার একটা গান আছে, সেটাতে প্রায় 3 মিলিয়নের মতো ভিউজ আছে। আচ্ছা, সো ওই গানটার রিকোয়েস্ট আমি পাই, তোমার ইচ্ছেগুলোও পাই, আমি পাই, মৌলিক গানের রিকোয়েস্ট আমি পাই। এটা কিন্তু একটা ভীষণ মানে মনে হয় যে হ্যাঁ এটা প্রাপ্তির জায়গাটা, সেই জায়গাটা নিজের ইন্ডিভিজুয়ালিটি বা নিজের স্বাতন্ত্রিক যে বৈশিষ্ট্য সেটা তৈরি করার জায়গাটা তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো যশোরের মেয়ে, কখনো স্টেজ শো করতে যশোরে যাওয়া হয়েছে? হ্যাঁ, যশোরে ওইটা বলে না যে নিজের ঘরে আসলে ওভাবে গান গাওয়া হয় না মানুষের, বা নিজের ঘরটাকে কিন্তু আসলে মানুষ ওভাবে দেখেও না, কিন্তু করা হয়েছে, ছোটবেলায় করা হয়েছে। রিসেন্টলি আসলে অনেক বড় শো একটা করা হয়েছে এই ঈদে, আমরা আমাদের পাশের গ্রামে খুব বড়
করে একটা শো হয়ে গেছে, শিরোনামহীন গিয়েছিল, প্লাস আরো বড় বড় আমাদের ঢাকা থেকে রাজীব ভাইয়া গিয়েছিল, আচ্ছা ভালো ভালো আর্টিস্টরা গিয়েছিল। সো ওখানে আমিও ছিলাম, খুব স্বাভাবিকভাবে আমি ছিলাম এবং খুব ভালো লেগেছে, আসলে খুব বড় একটা প্রোগ্রাম করেছি। আপনি বলছিলেন কিন্তু যে আপনার অনেক ছোটবেলায় মানে ক্লাস 3 থেকে যেহেতু আপনি গান শিখেন, অনেক ছোটবেলায় বুঝে বা না বুঝে আসলে স্টেজে পারফর্ম করেন, একদম মানে গান তখন গাওয়া। একদম শিশু শিল্পী হিসেবে আসলে তখন কি আমাকে নার্ভাস ছিলেন? না, আমি আসলে ওই যে যেটা বললেন আপু যে একদম না বুঝেই, তো না বুঝা অবস্থায় কিন্তু মানুষের কোনো কিছুই কাজ করে না। হ্যাঁ, তো আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন আমি স্টেজে উঠে খায়রুন লো গাচ্ছি, সবাই নাচছে আমার গানে, এটা আমার কাছে অনেক ভালো লাগতো। এবং না বুঝতে বুঝতে আসলে প্রফেশনালিজম বিষয়টা চলে এসেছে ভিতরে এবং রেগুলারিটি আসলে চলে এসেছে। এখন পর্যন্ত যদি জানতে চাই আপনার মৌলিক গানের সংখ্যা কতগুলো আমি বলা যাবে আসলে সেটা? একদম এক্স্যাক্টলি গুণে বলতে পারবো না, তবে 25-30 প্লাস তো হবেই। একদম সাম্প্রতিক সময়ের মৌলিক গান কোনটা যেটা লাস্ট একদম রিলিজ হয়েছে? সাম্প্রতিক সময়ে গত পরশুদিনে একটা গান রিলিজ পেয়েছে ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে, ও জান পাখি শিরোনামে। এই গানটা অনেক আগে ভয়েস দিয়েছিলাম, আসলে আমি নিজেও ভুলে গিয়েছিলাম গানটার কথা। পরে যখন দেখলাম যে খুব সুন্দর করে ওনারা মিউজিক ভিডিও করে ছেড়েছেন এবং আমি আসলে টাইম দিতে পারিনি ভিডিওতে, আমি ছিলাম না, কিন্তু দুইজন মডেল ছিল, খুব সুন্দর করে গানটা অর্গানাইজ করেছে। সাধারণত কি আপনার যখন কোনো গান হয়, নিজের ইউটিউব চ্যানেল থেকে কোনো গান রিলিজ হচ্ছে আপনার নিজের মৌলিক গান, সেক্ষেত্রে কি নিজে মডেল নিজে হওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আমার এরকম অনেক গানই আছে যেখানে আমার মডেল আমি নিজেই হয়েছি এবং আমার ওইটা খুব ভালো লাগে যে আমার নিজের গানে আমিই থাকি আর বাইরে থেকে কাউকে আনার দরকার নেই। বাট তারপরেও থাকে অনেক সময় যে বাইরের মডেলও অনেক গানে ডিমান্ড করে, তো তখন আসলে তাদেরকে নিয়েও কাজ করা হয়। আচ্ছা, এই যে গান গাইতে গাইতে কখনো নায়িকা হওয়ার সুযোগ এসেছে? এসেছে। মানে করতে চান না এরকম না, কিছু? করতে চাইনি। নাটক প্লাস মুভিতেও আসলে অফার এসেছে, কিন্তু খুব স্বাভাবিক। এত মিষ্টি একটা মেয়ে, নায়িকা হওয়ার প্রপোজাল পাওয়াটা খুবই স্বাভাবিক। সেটা কি নিজের ইচ্ছেই মানা করে দিয়েছেন না বাবা চাননি এর জন্য? সব বোথ। আমিও কখনো চাইনি আসলে, আর বাবা তো জানি না, বাবা মা কেউই চান না এবং আমার নিজের আসলে কখনো ইন্টারেস্ট গ্রো করে নাই। আমার কাছে মনে হচ্ছে আমি সিঙ্গার, আমার এই আইডেন্টিটিটা আসলে অনেক ভালোভাবে ক্রিয়েট করা আগে উচিত, তারপরে কখনো হবে না, তারপরেও আসলে চাই না কখনো। আচ্ছা, আরো একটি গান শুনি তাহলে এবারে। কোন গানটি শুনছি? আমি তাহলে আমার এক পৃথিবী ভালোবাসা গানটা শুনাই, যেটা আমার মৌলিক গানের মধ্যে সর্বোচ্চ একটা ভিউজ প্রাপ্ত গান এবং সবাই খুব পছন্দ করে। এবং আসলে যেহেতু এখনকার জেনারেশনে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে অনেক বেশি প্রাধান্য দিয়ে কাজ করা হয়, সো এটা টিকটকে অনেক ভালো একটা রেসপন্স আছে গানটাতে। গানটার কথা এবং সুর অভি আকাশ এবং এই গানটার মিউজিক কম্পোজিশনে ছিল রেজওয়ান শেখ। দূরে গেলে তুমি মন কাঁদে, দুঃখের জোয়ার আসে, ভিতরে যাই জলে পুড়ে, চোখ জলে ভাসে। দূরে গেলে তুমি মন কাঁদে, দুঃখের জোয়ার আসে, ভিতরে যাই জলে পুড়ে, চোখ জলে ভাসে। সূর্য ওঠা সূর্য ডোবায়, চাই যে তোমায় পাশে, এক পৃথিবী সমানে মন তোমায় ভালোবাসে, এক পৃথিবী সমানে মন তোমায় ভালোবাসে। বাহ, ভীষণ সুন্দর মিষ্টি একটা গান। আচ্ছা, প্রিয়াঙ্কা যখন মন খারাপ হয় তখন প্রিয়াঙ্কা কি করে? ছোট ভাইয়ের সাথে মজা মাস্তি করি, খেলি, ওর সাথে আসলে বাসায় থাকলে পুরোটা দিন কেটে যায় এবং ফেসবুক কিন্তু আছেই। মন খারাপ থাকলেও ফেসবুকিং করা হয়? ভিডিও দেখি, হাসির ভিডিও দেখে যাতে মন ভালো হয়ে যায়। আর বন্ধুদের সাথে কোথাও যাওয়া বা হ্যাং আউটে যাওয়া এগুলো করা হয় না? একদমই করা হয় না আমার, কারণ আমি একটু ঘর কোনো টাইপের এবং আসলে দেখা যায় যে দৌড়াতে দৌড়াতে ক্লাসে গেলাম, জাহাঙ্গীরনগরে গেলাম, দৌড়াতে দৌড়াতে আমি আবার স্টেজ শো ধরা লাগছে বা কোনো একটা টেলিভিশন চ্যানেল অ্যাটেন্ড করা লাগছে, ম্যাক্সিমাম টাইম আসলে এরকমই হয়। তো ওই সুযোগটা আসলে হয় না এবং আমার সাথে সবার খুব ভালো রিলেশন, আমার ক্লাসে আমার কারোর সাথে কোনো প্রবলেম নাই, কিন্তু ওই যে আড্ডাটা দেয়া বা একটু ঘুরতে যাওয়া, হ্যাং আউট করা, এটা আসলে হয় না। আচ্ছা, তাহলে তো বন্ধু সংখ্যা মনে হয় কম। হ্যাঁ, আমার এখনো খুব ভালো সম্পর্ক যারা আমার কলেজের ফ্রেন্ড ছিল, আমি হোলি ক্রসে পড়েছি, তো ওখানের 2-3 জনের সাথে খুব ভালো সম্পর্ক, হাতে গোনা আমার বন্ধুর সংখ্যা, খুব হাতে গোনা, তবে আমার কাছে মনে হয় আমার ওয়েল উইশার্স অনেক। আচ্ছা, অবশ্যই, মানে আপনি যেহেতু একজন গায়িকা এবং আপনার গানগুলো অনেকেই পছন্দ করে, সুতরাং আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে বন্ধু ভাবা যায় এরকম কোনো মানুষ আছে?
না, মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসলে খুব একদম কলিজার দোস্ত এরকম কেউ নাই, তবে আমার সবার সাথেই ভালো সম্পর্ক আছে এবং আমার কাছে মনে হয় সবাই আমাকে খুব আদর করে। যেহেতু আমার বাবা আসলে অনেক আগে থেকে মিউজিকের সাথে জড়িত, সো আমি সব মিউজিশিয়ানদেরকে আঙ্কেল বলে ডাকি, আমাকে সবাই খুব আদর করে, এরকম একটা সম্পর্ক আসলে সবার সাথে। আরেকটি বিষয় যে আপনি যেহেতু অনেক ছোটবেলা থেকে গান করছেন, সুতরাং ওই প্রফেশনালিজমটা মনে হয় অটোমেটিক্যালি গ্রো করেছে, যে কিভাবে আসলে সার্কেলগুলো মেইনটেইন করতে হয়, কিভাবে সেই তাদের সাথে কমিউনিকেট করতে হয়, আমি যদি খুব ভুল না করে হ্যাঁ, থাকি। একদমই সেরকমই। যেমন খুব বেশি যেটা বললেন যে সিঙ্গার বা আমার পরিচিত যারা মিডিয়াতে আছে তাদের সাথেও যে কখনো হ্যাং আউটে যাওয়া হয়েছে বিষয়টা এরকম কখনোই না। আমি আসলে এই আসলাম টেলিভিশনে বা স্টেজ শোতে গেলাম, বাসায় চলে গেলাম, দিয়ে আমার নিজে, কারণ যেহেতু আসলে আমি অনেক কঠিন একটা সাবজেক্টে পড়াশোনা করি, সো আমার বাইরে আসলে সময় দিলাম নিজেরই লস আমার কাছে মনে হয়, যতটুকু টাইম পাই আসলে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আর এখন তো আসলে নেটওয়ার্কিং এর সময়, সুতরাং কোথাও কি মনে হয় যে নেটওয়ার্কিংটা মেইনটেইন না করলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়? এইটা আসলে আমার কাছে মনে হয় সিন্ডিকেট নেটওয়ার্কিং এগুলোতে আসলে এখন অহরহ এটা খুব নর্মাল একটা বিষয় আমাদের জন্য। তবে আমার কাছে মনে হয় যে কোয়ালিটিটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার ভিতরে যদি একটুও গান গাওয়ার গুণ বা ভালো কিছু থাকে, আমাকে মানুষ অটোমেটিক্যালি ডাকবে এবং ডাকছে, অ্যাকচুয়ালি ডাকছে, সেভাবে আমার যোগ্যতা দিয়ে আসলে আমি যতটুকু কাজ করি যোগ্যতা দিয়েই করি। প্লেব্যাকেও তো কাজ করা হচ্ছে আপনার। প্লেব্যাকে আসলে এটা আরেকটা মানে কি বলবো, একটু আর্গুমেন্টের বিষয়, সেটা হচ্ছে আমাদের মতন যারা একটু প্রমিজিং সিঙ্গার্স আমরা আছি তাদেরকে দিয়ে আসলে খুব বেশি কিন্তু কাজ করানো হয় না প্লেব্যাকে, একদম গতানুগতিক যারা করছেন তাদেরকে দিয়ে আসলে সবসময় করানো হয়, সো আমাদেরকে নিয়ে একটু ভাবা কম হয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা যেই ভয়েসগুলো দিয়ে আসি অনেক সময় সেগুলো অ্যাপ্রুভডও হয় না। আচ্ছা, তো রিসেন্টলি বলতে 2-3 মাস আগে একটা ভয়েস দেওয়া হয়েছে রাফাত ভাইয়ার সাথে, খুব সুন্দর একটা আইটেম সং টাইপেরই, আই ডোন্ট নো এটা রিলিজ হবে কিনা, বাট আমি শুনেছি যে সিনেমাটা সরকারি অনুদানে গিয়েছে এবং সিনেমাতে মেবি সিয়াম বা পূজা চেরি ওনারা থাকতে পারে আর কি। আচ্ছা, মানে রিলিজ না হওয়া পর্যন্ত এখন আসলে বলা যাচ্ছে না। আচ্ছা, সামনের দিনগুলো নিয়ে কি কোনো পরিকল্পনা আছে, কিভাবে কি কাজ করতে চাচ্ছেন? পরিকল্পনা আসলে অনেক বেশি শিখতে চাই এখনো গান, এবং কিছুই জানি না আসলে গানের। আমার কাছে মনে হয় যে একজন শিল্পী এনরিচড হয় তখনই যখন সে সব ধরনের গান গাইতে পারে, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, সো আরো অনেক গান শিখতে চাই, তুলতে চাই, এবং আমার কাছে মনে হয় যে মৌলিক গানের সংখ্যাটা আসলে বাড়াতে চাই, কারণ একজন আর্টিস্ট মৌলিক গান ছাড়া সে একদমই শূন্য, সো মৌলিক গানটাতে অনেক বেশি ফোকাসড করে সেই গানগুলো আসলে এস্টাবলিশ করতে চাই। অবশ্যই, অনেক অনেক শুভকামনা রইল। একদম শেষ পর্যায়ে আরো একটা আমরা গান শুনি আপনার কণ্ঠে, কোন গানটি শুনছি? আমি শ্রদ্ধা রুনা লায়লা ম্যামের একটু ক্লাসিক্যাল ধরনের ঠুমরি অঙ্গের একটি গান গেয়ে শোনাচ্ছি, চেষ্টা করছি। কার তরে নিশে জাগরায় রায় রে, কার তরে নিশে জাগরায়, ও তুমি যার আশায় বসে আছো, তার আশার আশা নাই, আশা নাই, আশা নাই, কার তরে নিশে জাগরায় রায় রে, কার তরে। অনেক অনেক ধন্যবাদ। আপনার সুর, আপনার গায়কী দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখুন, এটাই প্রত্যাশা থাকবে আমাদের পক্ষ থেকে, আর আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু আপনাকে। প্রথম সময় আমরা একদম বসলাম, খুব ভালো লেগেছে, এবং অবশ্যই এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা সবসময় নতুন শিল্পীদের ভালো গানের সাথে থাকবেন, এবং অবশ্যই আশা করি আমাদেরকে মৌলিক গানগুলোতে এনকারেজ করবেন বেশি করে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।